অবশ্যই হাসিনার মতো জঘন্য শাসন বাংলাদেশে ছিল না কখনো, এবং আমরা চাই না যে হাসিনার মতো জঘন্য শাসন বাংলাদেশে কখনো আসবে। আর নাহিদ ইসলাম বলেন যে এই সরকার ব্যর্থ, তাহলে তো নাহিদ ইসলাম নিজেই ব্যর্থ। উনি সরকারে থেকেই ব্যর্থ হয়েছেন, এখন নতুন করে দল খুলেছেন, দল গঠন করে ওনাকে আবার ভোট দিয়ে আপনারা সরকারে নিয়ে আসবেন। উনি সরকারে এসে আবার কিভাবে উনি সফল হবেন? উনি তো অলরেডি ব্যর্থ হয়েছেন, সুতরাং ওনার ভবিষ্যতে আর সফল হওয়ার তো কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সরকার ছিল এটা, এই ইন্টারিম গভর্নমেন্ট শুরু থেকে। তো এই সরকারটাকেই মডিফাই করে, রিফর্ম করে, শক্তিশালী করে দেশের জন্য উনি কাজ করতে পারেন নাই। উনি ভবিষ্যতে কি করবেন? মানুষের কাছে ভোট চেয়ে আবার দীর্ঘমেয়াদে মন্ত্রী হয়ে ক্ষমতায় আসবেন, এটা তো মানুষ বুঝতেছে, জানতেছে। মানুষকে এত বোকা মনে করা তো উচিত না। জুলাইয়ের 1 বছরে প্রথম যে প্রত্যাশা ছিল, আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের স্বীকৃতি, তাদের পরিবারের পুনর্বাসন, এবং তারা যে স্বপ্নটা নিয়ে জীবন দিয়েছিল সেই স্বপ্নের বাস্তবায়ন। তাদের যারা খুন করলো, যারা হত্যা করলো, তাদেরকে শহীদ করলো, আহত করলো, আমরা কিন্তু এখনো তাদের সেরকম উল্লেখযোগ্য সংখ্যক গ্রেপ্তার করতে দেখি নাই, এবং তাদের বিচারের আমরা সেরকম কোনো সন্তোষজনক অগ্রগতিও দেখি নাই। বরং দেখেছি যে সাবের হোসেন চৌধুরী, আব্দুল মান্নানের মতো মাস্টার মাইন্ডদেরকে জামিন দিয়ে দিতে, এবং আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা, কুখ্যাত ব্যবসায়ী, এই দানবদের, আমলা দানবদেরকে অনেকেই পালিয়ে যেতে আমরা দেখেছি, যে সব যারা নিরাপদে পালিয়ে গেছে। আর প্রত্যাশার জায়গায় যেটা আমাদের চাওয়া ছিল, যে একটা জাতীয় সরকার বা একটা বিপ্লবী সরকার হবে, যারা ফ্যাসিবাদকে একদম উপড়ে ফেলবে, এবং একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দেবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নতুন করে আর মারামারি হানাহানি হবে না, পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি প্রতিষ্ঠা হবে না, দেশে নতুন করে চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে উঠবে না, নতুন করে দেশে আপনার চাঁদা, ধান্দাবাজি, মারামারি, মামলা বাণিজ্য, মানুষের উপর অত্যাচার, গুম, খুন, ধর্ষণ, এগুলো আর কখনো হবে না, ফিরে আসবে না। এবং বাংলাদেশে যারা রাজনীতি করতে চায়, তারা মানুষের জন্য রাজনীতি করবে, মানুষের অধিকার নিয়ে কথা বলবে, দুর্নীতি থাকবে না। আমরা দেখলাম যে আসলে অনেকটা হতাশ হচ্ছি আমরা, যে সেই সংস্কার, সেই বিচার হলো না। 1 বছর হয়ে গেল, সেই জুলাই সনদপত্র আমরা পেলাম না, বরং এখন সবকিছু হারিয়ে গিয়ে কেবল নির্বাচনের আলোচনা আমরা শুনছি, নির্বাচনের তারিখের আলোচনা হচ্ছে, যেটা আসলে আমাদের মনোবেদনার কারণ, কষ্টের কারণ। আমরা এখনো মনে করি যে যারা শহীদ হয়েছেন সেই পরিবারদের কাছে উপদেষ্টাদের যাওয়া উচিত, যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সেই পরিবারদের কাছে যাওয়া উচিত। তারা আসলে কি চায় এবং দেশের মানুষ আসলে কি চায়, সেটার উপরেই আসলে এই বাংলাদেশটাকে সেদিকেই নিয়ে যাওয়া উচিত, সেভাবেই সাজানো উচিত। সরকারের যদি সফলতার কথা বলি, যে এই সরকার গঠন করার পরপরই এটা একটা জাতীয় সরকার রূপদান করা উচিত ছিল, সবাইকে সাথে নিয়ে কাজ করার জন্য, যেটা তারা করতে পারে নাই। যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের তালিকা করতে পারে নাই, তাদের পূর্ণ চিকিৎসা, ক্ষতিপূরণ, পুনর্বাসন, এগুলো করতে পারে নাই। আর যদি বলি যে যারা গুম, খুন, হত্যা এগুলো করেছে, তাদেরকে চিহ্নিত করা, গ্রেপ্তার করা, শাস্তির আওতায় নিয়ে আসা, তুলনা উল্লেখযোগ্য সংখ্যকভাবে এটা করতে পারে নাই। বরং আমরা দেখেছি যে অনেকেই আওয়ামী লীগের সময় ভালো ছিল, এখন তারা আরো ভালো আছে, প্রমোশন পেয়েছে, এবং অনেক জায়গায় দেখেছি কেবলমাত্র চেয়ার বদল হয়েছে। আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, যে এখানে দীর্ঘ সময় যারা আওয়ামী লীগের ডিসপেন্সারি করেছে, আমাদেরকে মেরেছে, কষ্ট দিয়েছে, আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, কই সেই সকল শিক্ষক, প্রশাসনিক দায়িত্বশীল, তারা তো এখন বিশ্ববিদ্যালয়ে শপথে বহাল রয়েছে। হয়তো তারা আগে কেউ বিশু ছিল, কেউ প্রক্টর ছিল, সহকারী প্রক্টর ছিল, বিভিন্ন হলের প্রভোস্ট ছিল, সেই জায়গায় নাই, অন্য কেউ সেখানে বসেছে, কিন্তু তাদের তো কোনো শাস্তি হয় নাই, পানিশমেন্ট হয় নাই। যারা বলেন যে আসলে হাসিনাই ভালো ছিল, তাদের সাথে আমি কখনোই একমত নাই, এবং এটার পিছনে একটা উদ্দেশ্য আছে। অবশ্যই হাসিনার মতো জঘন্য শাসন বাংলাদেশে ছিল না কখনো, এবং আমরা চাই না যে হাসিনার মতো জঘন্য শাসন বাংলাদেশে কখনো আসবে। তবে যারা এই সময়ে রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের প্রতি মানুষের বিক্ষুব্ধতা, বিতৃষ্ণা তৈরি হয়েছে, কারণ তারা সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারছেন না। 76টা মিনিস্ট্রি, সেখানে মাত্র 23 জন মন্ত্রী কাজ করছেন, উপদেষ্টা কাজ করছেন, তাদের বেশিরভাগই রাজনৈতিক অভিজ্ঞতা নাই, প্রশাসনিক অভিজ্ঞতা নাই। আবার আমি যতদিন রিমান্ডে মার খেয়েছি,
তাদের অনেকেই ততদিন শেখ হাসিনার বিরুদ্ধে একটা বক্তব্য দেয় নাই। সুতরাং এইভাবে করে তো আসলে একটা সরকার ব্যবস্থা চলতে পারে না। আর একটা জিনিস যেটা আমি বলবো এই সময়ে, যে আমরা যেরকম সবাই মিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা আন্দোলন করেছি শেখ হাসিনা পতনের জন্য, কিন্তু পরবর্তী সময়ে যারা সরকারে গিয়েছেন বা এই ব্যানারটাকে যারা নিজেদের করে নিয়ে নিজেদের স্বার্থে কাজে লাগিয়েছেন, তারা আসলে সবাইকে সাথে নিয়ে কাজ করতে পারেন নাই, করে নাই ইন্টেনশনালি। আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি এই জুলাইয়ের আমি এই অনুরোধটা করব যে সত্যিকার অর্থেই আপনি যদি তরুণরা কিভাবে এই বাংলাদেশকে ভবিষ্যতে দেখতে চায়, তরুণদের লড়াই সংগ্রাম আকাঙ্ক্ষা কিভাবে এই বাংলাদেশকে সাজাতে চায়, আপনি যদি সত্যি এটাকে মূল্যায়ন করেন যেভাবে আপনি বলেছেন, তাহলে অবশ্যই আপনি যেভাবে রাজনৈতিক দলগুলোকে ডাকছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ আপনি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং তরুণ যে ছাত্ররা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, আপনি তাদেরকে ডাকুন, তাদের সাথে কথা বলুন, তাদের স্বপ্নগুলো শুনুন। এবং দেশ গঠন এর কথা আমরা শুনি, দেশ সংস্কার হবে, কিন্তু জাতি গঠনের কথা আমরা কিন্তু শুনি না কারোর মুখ থেকে। জাতি গঠনের যে আপনার যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো এই তরুণদেরকে বলুন, তরুণদের সাথে শেয়ার করুন। উনি এখন একটা রাজনৈতিক দলের আহ্বায়ক। উনি কি এখন সার্বজনীন জায়গায় আছেন? নাই। উনি যখন সার্বজনীন জায়গায় ছিলেন তখন আমরা ওনাকে বলেছিলাম যে আপনি সার্বজনীন জায়গায় থাকেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মটিকে সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দলের যারা ছিল এবং আরও যারা গ্রুপ ছিল তাদের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে এটাকে একটা জাতীয় কাউন্সিল হিসেবে আপনি এটাকে তৈরি করেন, ছাত্র কাউন্সিল। তো সেই জায়গায় থাকলে উনি সেটা করতে পারতেন সবাইকে সাথে নিয়ে, কিন্তু ওনারা তো সেই জায়গায় থাকলেন না। ওনারা সবাইকে মাইনাস করে বাদ দিয়ে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে রাজনৈতিক দল তৈরি করলেন। ওনারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থেকে দল বানিয়ে এখন সেই দলের উনি হয়েছেন আহ্বায়ক। এখন উনি যদি বলেন যে আমি বা আমরা ঘোষণা দিব, আমি এক দফার ঘোষক, আমি এখন ওই জুলাই সনদ আমি ঘোষণা দিব, ওনারা চাইলে করতে পারেন। সেটা এনসিপির একটা ঘোষণাপত্র হবে, কিন্তু সেটা সার্বজনীন ঘোষণাপত্র হবে না। সার্বজনীন ঘোষণাপত্র হতে হলে অবশ্যই রাষ্ট্রকে সকল রাজনৈতিক স্টেক, আপনার সিভিল সোসাইটি সহ আরও যে এঙ্গেজমেন্টগুলো আছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্টেক, তাদের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়েই সেটা করতে হবে। এছাড়া অবশ্যই সকলের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। সেটা আমি যেটা মনে করি যে আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা রয়েছেন, উনি প্রত্যেকটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বাইরেও যারা এই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্টেক কাজ করেছেন তাদের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে সেভাবে করে ওনার জায়গা থেকে রাষ্ট্রীয়ভাবে এটা ঘোষণা দিতে পারেন। আর এখন যদি নাহিদ ইসলাম বলেন যে এই সরকার ব্যর্থ, তাহলে তো নাহিদ ইসলাম নিজেই ব্যর্থ। সেক্ষেত্রে প্রশ্ন ওঠে যে উনি সরকারে থেকেই ব্যর্থ হয়েছেন, এখন নতুন করে দল খুলেছেন, দল গঠন করে ওনাকে আবার ভোট দিয়ে আপনারা সরকারে নিয়ে আসবেন, উনি সরকারে এসে আবার কিভাবে উনি সফল হবেন? উনি তো অলরেডি ব্যর্থ হয়েছেন। সুতরাং ওনার ভবিষ্যতে আর সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সরকার ছিল এটা, এই ইন্টারিম গভর্নমেন্ট শুরু থেকে। তো এই সরকারটাকেই মডিফাই করে, রিফর্ম করে, শক্তিশালী করে দেশের জন্য উনি কাজ করতে পারেন নাই। উনি ভবিষ্যতে কি করবেন? মানুষের কাছে ভোট চেয়ে আবার দীর্ঘমেয়াদে মন্ত্রী হয়ে ক্ষমতায় আসবেন, এটা তো মানুষ বুঝতেছে, জানতেছে। মানুষকে এত বোকা মনে করা উচিত না।